আদিল তুর্যের মুখোমুখি বসে আছে। সুস্থ হওয়ার 1 সপ্তাহ পর সে বাবা মাকে নিয়ে কলকাতা এসেছে। আসার পরপরই সে তুর্যকে প্রশ্ন করল, সেদিন রাতে কেন এমনটা হয়েছিল। তুর্যের পাশে ইমন দাঁড়িয়ে আছে। সে এক নজর ইমনের দিকে তাকালো। ইমন সাথে সাথে মাথা নিচু করে নিল। এক পাশের সোফায় ইভান আর আরাফ বসে আছে, আর অন্য পাশে করিম সিদ্দিক ও মিসেস জুলেখার মাঝখানে উপমা বসে আছে। সেও জিজ্ঞাসু দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে আছে, কারণ এতদিন সে অনেকবার তুর্যকে এই প্রশ্ন করেছিল, কিন্তু তুর্য প্রতিবারই তাকে এড়িয়ে গেছে। তাহমিদ রান্নাঘর থেকে নাস্তার ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো। সবাই গম্ভীর মুখে বসে আছে। অরুণিকা সবার হাব ভাব দেখে আহনাফকে গুঁতো দিয়ে বলল, সবাই ভাবে নীরবতা পালন করছে কেন? আহনাফ তাকে ইশারায় চুপ করে থাকতে বলল। এবার করিম সিদ্দিক বললেন, বাবা কিছু তো বলো, কি হয়েছিল, ওরা কারা ছিল, তোমরা এখনো আমাদের কিছু বলছো না। সবাইকে চুপ করে থাকতে দেখে আহনাফ বলল, আঙ্কেল আমরা আপনাদের কাছ থেকে একটা সত্য লুকিয়েছিলাম। সবাই আহনাফের দিকে তাকালো। ইভান চোখের ইশারায় আহনাফকে চুপ করে থাকতে বলল, কিন্তু সে ইভানের ইঙ্গিতের তোয়াক্কা না করে নিজেদের আসল পরিচয় দিয়ে দিল। সাথে বাংলাদেশ থেকে কলকাতা আসা আর তাদের সংগ্রাম করে এতটুকু আসা সবটাই জানালো। সব শুনে করিম সিদ্দিক আর মিসেস জুলেখা পাথরের মতো বসে আছেন, আর আদিল তুর্যের দিকে তাকালো। তারপর শান্ত কণ্ঠে বলল, তোমার সম্পর্কে জানার পর মনে হচ্ছে আমার বোনটা বিশ্বাসযোগ্য হাতে আছে। অতীতে তোমাদের সাথে যা হয়েছিল একদম ভালো হয়নি, কিন্তু এখন তোমাদের জীবনে একটা ভালো সুযোগ এসেছে। এই সুযোগ ফেলে দেওয়া উচিত নয়। আমি তোমাদের সাথে আছি। তোমাদের পরিবারের খুনিদের শাস্তি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে যা যা সম্ভব আমি সবটাই করব। মিসেস জুলেখা আতঙ্কিত কণ্ঠে বললেন, কিন্তু এরা যদি আবার হামলা করতে আসে? ইভান বলল, এখন ওরা আমাদের কোনো তথ্য পাবে না। এতদিন আমাদের সব তথ্য ওরা ওদের গুপ্তচর থেকে পেয়েছিল। মাউসিয়াদের বাসায় একজন মহিলা কাজ করতেন, তার নাম রাহেলা ছিল। তিনি বাংলাদেশ থেকে কলকাতায় এসেছে আমাদের সব খবরাখবর নেওয়ার জন্য। করিম সিদ্দিক বললেন, তোমরা তাকে ধরতে পেরেছ? আরাফ বলল, জি আঙ্কেল। কি বলেছে সে? কে পাঠিয়েছে তাকে? যে পাঠিয়েছে তাকে সে চেনে না। এক লোকের মাধ্যমে সে কাজ পেয়েছিল। যে লোকটা কাজ দিয়েছিল তার কোনো খবর পায়নি। আর যে আমাদের উপর নজরদারি করছে সে নিজেকে মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে। মহিলাটার ফোনের রেকর্ডিং বের করার ব্যবস্থা করছি। একজন ইন্সপেক্টর এই কেসে আমাদের সাহায্য করছেন। দেখা যাক মহিলাটা কার কার সাথে কথা বলেছে। এদিকে অনেকক্ষণ ধরে রহমতুল্লাহর ফোন বাজছে। একটা পরিচিত নম্বর ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে, কিন্তু তিনি কল ধরার সাহস পাচ্ছেন না। বারবার কল আসায় অনেকটা বাধ্য হয়ে তিনি কলটা ধরলেন। কল ধরার সাথে সাথে ওপাশ থেকে কর্কশ কণ্ঠে একজন বলে উঠল, কোথায় ছিলে এতক্ষণ? কতবার তোমাকে ফোন করেছি, কোথায় থাকো তুমি? রহমতুল্লাহ ঠান্ডা গলায় বললেন, ক্ষমা করবেন জনাব, আমি একটু অসুস্থ আছি। তুমি মোটেও অসুস্থ নও। তুমি ইচ্ছা করে আমার কল ধরছো না। খবরদার আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না, নয়তো তোমার মাথার খুলি ওড়াতে আমার 2 সেকেন্ডও লাগবে না। রহমতুল্লাহ আমতা আমতা করে বললেন, শুধু শুধু রাগ করছেন জনাব। আমি কি করেছি? তুমি কেন ওদের উপর হামলা করিয়েছো? আমার কাজ এখনো শেষ হয়নি। যতদিন আমি আমার কাজ শেষ করতে পারবো না ততদিন ওদের 6 জনকে বেঁচে থাকতে হবে। কিন্তু তুমি ওদের উপর হামলা করিয়েছো, আর ওরা আবার কলকাতায় পালিয়ে গেছে। না জনাব, আমি হামলা করাইনি, বস করিয়েছে। বস? তোমার বসকে বলে দাও আমার উপর খবরদারি না করতে। জি জনাব। এর আগেও তোমার বস ওদের উপর হামলা করাতে চেয়েছিল। ওরা যখন সিলেটে ছিল তখনও ওদের মারার জন্য লোক পাঠিয়েছিল। এবার রহমতুল্লাহ বললেন, কিন্তু মারতে তো পারিনি। আমি ওদের সরিয়ে দিয়ে ওই ঘরে আগুন ধরিয়ে দিয়েছি। জনাব, আপনি যেটা চাচ্ছেন আমিও সেটাই চাচ্ছি, কিন্তু বস চাচ্ছে ওদের রাস্তা থেকেই সরিয়ে দিতে। আপনি আমেরিকা থেকে ফিরে বসের সাথে আলাপ করলে ভালো হবে। এরপর আপনি বোঝালে উনি বুঝবেন যে এই 6 জনের এই মুহূর্তে বেঁচে থাকা কতটা জরুরি, বিশেষ করে ইমন আর অরুণিকার। আর যাই বলো,
জুবায়ের করিম চৌধুরী মৃত্যুর আগে অরুণিকাকে বাঁচিয়ে আমার রাস্তা আরও সহজ করে দিয়েছেন। এই মেয়েটাকে এখন আমার প্রয়োজন। আমার সব কাজ শেষ হওয়ার পর ওই মেয়েকে সেই 6 জনের সাথে জীবিত দাফন করে সারা জীবনের জন্য মৈত্রী বংশের চিহ্ন মিটিয়ে দেব। কিন্তু জনাব, এখন তুর্য তো বিয়ে করেছে, তো ওই মেয়ে আমাদের কাজে বাধা হয়ে আসলে ওকেও মেরে ফেলবো। কেউ বাঁচবে না, কেউ না। উপমা তুর্যের পাশে বসে আছে। তুর্য ফোন নিয়ে ব্যস্ত। তাদের বিয়ের কয়েক সপ্তাহ হয়ে গেছে। এই কয়েক সপ্তাহে উপমা তুর্যের চোখে তার প্রতি কোনো ভালোবাসায় দেখেনি। তুর্য কেমন যেন চুপচাপ থাকে। বেশিরভাগ সময় বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকে। রাতে যদি একটু কাছে পায়, কিন্তু সেই কাছে পাওয়ার মাঝে উপমা কোনো ভালোবাসা খুঁজে পায়নি। এটা শুধু তুর্যকে দেওয়া একটা বৈধ অধিকার মাত্র। কিন্তু ভালোবাসা ছাড়া এভাবে কাছে আসা কি বৈধ? অবৈধ হওয়ার কোনো যুক্তি নেই। কিন্তু উপমার মন যে তাকে বলছে এটা অন্যায় হচ্ছে। তুর্য তার উপর অন্যায় করছে, তবে এটা শুধু মনের মধ্যেই সীমাবদ্ধ। মুখে আর প্রকাশ পাচ্ছে না, কারণ তার এত বছরের ভালোবাসা, তার প্রিয় মানুষটিকে বৈধভাবে পাওয়ার জন্য তার এত কিছু, এর চেয়ে বেশি চাইতে গেলে যদি হারিয়ে ফেলে, তাই উপমা চুপ করে আছে। এদিকে তুর্য উপমাকে ঘরে ওঠানোর পর থেকেই ইমনকে রুম ছাড়তে হয়েছে। এখন সে তাহমিদ আর আহনাফের সাথে থাকে। ইমন রুমে আসার পর থেকে আহনাফ ঠিকভাবে ঘুমোতে পারছে না। একটা বিছানায় 3 জন কোনোভাবেই থাকা যাচ্ছে না। আজ বাধ্য হয়ে আহনাফ ডাইনিংয়ের চাদর বিছিয়ে ঘুমিয়েছে। আর সকালে এটা দেখার পর তুর্য সিদ্ধান্ত নিয়েছে সে রুম ছেড়ে দেবে। সে সোজা এসে উপমাকে বলল, তুমি বরং অরুণিকার সাথে রুমে চলে যাও। আজ থেকে ওর সাথে থেকো। আমাদের আলাদা রুম নিয়ে ফেলাতে বাকিদের থাকার অসুবিধা হচ্ছে। উপমা তুর্যের কথা শুনে চুপ করে রইল। মনে মনে খারাপ লাগলেও ব্যাগপত্র গুছিয়ে সে চুপচাপ অরুণিকার রুমে চলে গেল। আরাফ উপমাকে অরুণিকার রুমে যেতে দেখে জিজ্ঞেস করলো, উপমা, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? অরুণিকার ঘরে যাচ্ছি। কেন? আমাদের জন্য সবার থাকার অসুবিধা হচ্ছে। আমি আর তুর্য একটা রুম নিয়ে বসে আছি। আমি অরুণিকার সাথে থাকলে ইমন ভাইয়া আবার তুর্যের সাথে থাকতে পারবে, তাই। আহনাফ অবাক হয়ে বলল, তোমাকে কে বলেছে রুম ছাড়তে? এটা আমাদের ব্যাপার। আমরা 2-1 দিনের মধ্যে একটা ব্যবস্থা করে ফেলবো। তুমি এখন তুর্যের স্ত্রী, এভাবে আলাদা কেন থাকবে? যাও, ব্যাগ নিয়ে ঘরে যাও। উপমা আহনাফের কথায় আবার ব্যাগ নিয়ে রুমে গেল। তুর্য উপমাকে দেখে জিজ্ঞেস করলো, কি হলো, আবার চলে এসেছো? আহনাফ ভাইয়া বলছে আমাকে এখানে থাকতে। তুর্য দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। এরপর তুর্য রুম থেকে বের হতে আরাফ তাকে টেনে ঘরের বাইরে নিয়ে গেল। তুর্য হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি করছিস? আরাফ বলল, তুই কি করছিস? তুর্য বলল, আমি আবার কি করলাম? আরাফ বলল, তুই নতুন বিয়ে করেছিস, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে বিয়ে 70 বছর পার করে ফেলেছিস। তোর এই মুহূর্তে উপমাকে সময় দেওয়া উচিত, নাকি ফোনে আর আমাদেরকে? তুর্য শান্ত কণ্ঠে বলল, আরাফ প্লিজ, আমি ওকে যতটুকু সময় দেওয়ার দিচ্ছি। আর কত সময় দেবো ওকে? সারাদিন তো এখন ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে। আরাফ রাগী দৃষ্টিতে তুর্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঘরে ঢুকে পড়ল। তুর্য রাগ দেখিয়ে দেওয়ালে পা দিয়ে জোরে আঘাত করে মিনমিনিয়ে বলল, বিয়েটা করে ভুল করেছি। আমার তো বাংলাদেশে গিয়ে ওর সাথে দেখাই করা উচিত হয়নি। দুপুরে উপমা রান্নাঘরে এসে তুর্যের পছন্দের বিরিয়ানি রান্না করতে লাগলো। তুর্য রান্নাঘরে এসে দেখলো উপমা খোলা চুলে দাঁড়িয়ে আছে। সে রুম থেকে একটা মাথার কাঁটা এনে তার চুলে বেঁধে দিল। তুর্যের স্পর্শ পেয়ে উপমা কেঁপে উঠল। মনে মনে খুশিও হলো। পরক্ষণেই তার মনটা খারাপ হয়ে গেল যখন তুর্য বলল, বাসায় আমি ছাড়া অনেকে আছে, তরকারিতে চুল পড়লে বাকিরা কি মনে করবে? তা আমি এগুলো পছন্দ করে না, তাই একটু সাবধানে কাজ করো। তুর্য বের হতে যাবে তখনই উপমা বলল, আপনার পছন্দের বিরিয়ানি রান্না করছি। তুর্য মুচকি হেসে বলল, আচ্ছা থ্যাংক ইউ, কিন্তু আমি দুপুরে বাসায় খাচ্ছি না। আমার স্টুডিওতে কাজ আছে, ওখানে যেতে হবে। উপমা সেখানে দাঁড়িয়ে রইল। তুর্য রুম থেকে তার গিটার নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। তুর্যের যাওয়া দেখে উপমার চোখ দুটি ছল ছল করে উঠল। খ্যাতি সম্পন্ন মানুষগুলো কি এমনই হয়? তারা কি অন্যের অনুভূতি বোঝে না? তুর্য কি বুঝতে পারছে না উপমা কি চাইছে?